এখনো সুযোগের অপেক্ষায় দেশের স্বার্থবিরোধী চক্র। সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। বাবার হাত থেকে দাদির স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি। গণভোটের রায় বাস্তবায়নে নতুন করে 2 সপ্তাহের কর্মসূচি 11 দলের। শনিবার ঢাকায় গণমিছিল। বিরোধী মত দমন করলে চড়া মূল্য দিতে হবে বর্তমান সরকারকে, হুঁশিয়ারি জামায়াতে। হাম ও উপসর্গে 1 মাসে মৃত্যু ছাড়ালো 200, আক্রান্ত 20,000-এরও বেশি। সুস্থ হওয়ার পর আবারও সংক্রমিত অনেক শিশু। পুরোপুরি নিরাময় হলে হাসপাতাল ছাড়ার পরামর্শ। কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট। দ্রুতই চালুর আশা। 2030-এর মধ্যে সোলারে 10,000 মেগাওয়াট উৎপাদন করবে সরকার। এবং শান্তি চুক্তির কাছাকাছি যুক্তরাষ্ট্র ইরান, দাবি ট্রাম্পের। রাজি না হলে আবারও যুদ্ধের হুঁশিয়ারি। ইসরায়েল লেবানন 10 দিনের যুদ্ধবিরতির সিদ্ধান্ত। প্রবাসের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। দেশের স্বার্থবিরোধী চক্র এখনো সুযোগ খুঁজছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আবারও জানিয়েছেন জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে সরকার প্রধান আরও বলেছেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতেও সরকার ভর্তুকি দিয়ে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করেছে। এর আগে বাবার হাত থেকে দাদি বেগম খালেদা জিয়ার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার গ্রহণ করেন নাতনি জাইমা রহমান। এবছর 15 জন বিশিষ্ট ব্যক্তি এবং 5 প্রতিষ্ঠানকে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কার 2024-এর মরণোত্তর প্রদান করা হলো। সন্তানের হাত থেকে সম্মাননা পাবেন মা, এমন ঘটনা বিশ্বে সত্যি বিরল। সান্ত্বনা শুধু দেশের জন্য মায়ের অসামান্য অবদানের স্বীকৃতি আসলো সেই ছেলের কাছ থেকেই। তবে তা দেখে যেতে পারেননি মা বেগম খালেদা জিয়া। স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক অবদানের স্বীকৃতি হিসাবে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পুরস্কার 2026 পেলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া। মরণোত্তর এই পুরস্কার গ্রহণ করলেন তার নাতনি। ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান মায়ের পুরস্কার তুলে দেন মেয়ে জাইমা রহমানের হাতে। পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ এবছর 15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠানের হাতে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা হিসাবে স্বাধীনতা পদক তুলে দেন প্রধানমন্ত্রী। বলেন, প্রজন্ম থেকে প্রজন্ম অনুপ্রেরণার শক্তি যোগাবে এই পুরস্কার। ভবিষ্যতের ইতিহাস আমাদেরকেও ক্ষমা করবে না। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বার্থবিরোধী শক্তি এখনো সুযোগ খুঁজছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের প্রত্যাশিত স্বনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে প্রতিশোধ, প্রতিহিংসা কিংবা অযথা বিতর্ক নয়। আমাদের পথ মত ভিন্ন হতে পারে, আমাদের মধ্যে বিভিন্ন ইস্যুতে বিতর্ক বিরোধ থাকতে পারে, তবে আমাদের মধ্যেকার বিতর্ক বিরোধ যেন শত্রুতায় রূপ না নেয়। দেশের স্বার্থে অবশ্যই সে ব্যাপারে আমাদের সবাইকে অত্যন্ত সতর্ক থাকা জরুরি, কারণ বাংলাদেশের স্বার্থ বিরোধী চক্র এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর জানিয়ে তারেক রহমান বলেন, জুলাই সনদে প্রতিটি অঙ্গীকার পূরণে তারা প্রতিশ্রুতিবদ্ধ। জনগণ আমাদের প্রতিটি অঙ্গীকারের পক্ষে সমর্থন জানিয়েছেন। এবার আমাদের অঙ্গীকার বাস্তবায়নের পালা। আমরা দলীয় ইশতেহারে এবং স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করব। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতেও সরকার ভর্তুকি দিয়ে হলেও সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করছে বলে জানান সরকার প্রধান। তার আহ্বান, সব ক্ষেত্রেই প্রত্যেককে মিতব্যয়ী হতে হবে। বিশ্বের সকল দেশে তেল ডিজেলের দাম বাড়ানো হলেও আমরা জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখন পর্যন্ত এই সিদ্ধান্তটি নেইনি। এই খাতে প্রতিদিন শত শত কোটি টাকা ভর্তুকি দিয়ে হলেও সরকার চেষ্টা করছে আন্তরিকভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখার। ফ্যাসিবাদী শাসনামলে বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থায় অন্তর্বর্তী সরকারও শৃঙ্খলা ফেরাতে পারেনি বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ইন্টারিম গভর্নমেন্টের সময়ও শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফেরেনি দুঃখজনকভাবে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা।
গণভোটের রায় বাস্তবায়নে দেশব্যাপী নতুন করে 2 সপ্তাহের কর্মসূচি ঘোষণা করেছে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। শনিবার রাজধানীতে গণমিছিলের ডাক দিয়েছে তারা। নেতারা অভিযোগ করে বলেছেন, জ্বালানি সংকট ও হাম সংক্রমণ নিয়ন্ত্রণ সহ জনস্বার্থ রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে। বিরোধী মত দমনে সরকার কঠোর হলে তাদের পরিণতিও পতিত সরকারের মতো হবে বলে হুঁশিয়ার করেন ঐক্যের নেতারা। গণভোটের রায় বাস্তবায়নে করণীয় ঠিক করতে এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাজধানীর মগবাজারে 11 দলীয় ঐক্যের জরুরি বৈঠক। অংশ নেন দলগুলোর শীর্ষ নেতারা। বৈঠকের পর সংবাদ সম্মেলন করেন নেতারা। তেল সংকট ও হাম সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় সরকারের অবস্থানে ক্ষোভ ঝাড়েন তারা। প্রশাসনে দলীয়করণের মাধ্যমে গণতন্ত্র বিরোধী অবস্থান নিয়েছে সরকার, অভিযোগ ঐক্যের নেতাদের। হাস্যকরভাবে জ্বালানি মন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন দেশে কোনো জ্বালানি সংকট নেই, অথচ উনি যখন কথা বলছেন তখন লম্বা লম্বা গাড়ির লাইন পেট্রোল পাম্পগুলো। সরকার বলতেছে সংসদে স্বাস্থ্য খাতে কোনো সমস্যা নাই। আমরা দেখছি যে হামের টিকার অভাবে অনেক শিশু মারা যাচ্ছে। 11 দলীয় ঐক্যের আন্দোলন দমনে সরকারের হুমকি ফ্যাসিবাদী ও অসাংবিধানিক আচরণ বলে মনে করছে সংসদের বিরোধী দল। আন্দোলন দমনে নিপীড়ন করা হলে পরিণতি ভালো হবে না বলেও সতর্ক করেন নেতারা। রাষ্ট্রীয় বাহিনী, রাষ্ট্রীয় শক্তি, জনগণের ট্যাক্সের টাকা পয়সায় কেনা লাঠি, অস্ত্র, বন্দুক আর বাহিনী দিয়ে যদি জনগণের আন্দোলনকে আবার মোকাবেলা করার সিদ্ধান্ত বা পলিসি তারা গ্রহণ করেন, তাহলে কি পরিমাণ ভুল করবেন সেটা 24 জুলাই অভ্যুত্থানের আন্দোলন থেকে তাদেরকে আমি শিক্ষা নিতে বলব। গণভোটের রায় বাস্তবায়নে 18 এপ্রিল থেকে 2 মে পর্যন্ত ঢাকা সহ সারা দেশে গণমিছিল করার সিদ্ধান্ত নিয়েছে 11 দলীয় ঐক্য। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। এবার হাম সংক্রমণের খবর। 1 মাসে দেশে হাম ও উপসর্গে মৃত্যু ছাড়ালো 200, আক্রান্ত 20,000-এরও বেশি। গত 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও 8 শিশুর মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফেরার পরও ফের অসুস্থ হচ্ছে অনেকে, আর এতে উদ্বেগ বাড়ছে অভিভাবকদের। এদিকে সুস্থ হওয়ার পর শিশুকে নিয়মিত রোদে নেওয়া এবং পুষ্টিকর খাবারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। গত 1 মাসে দেশে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে হাম। মৃত্যু হয়েছে 2 শতাধিক শিশুর, আক্রান্ত ছাড়িয়েছে 20,000। হাসপাতালে চিকিৎসা শেষে অনেকেই বাড়ি ফিরছে, তবে আংশিক সুস্থ হয়ে হাসপাতাল ছাড়াই বাড়ছে ফের আক্রান্ত হওয়ার শঙ্কা। চোখগুলো ফোলা ছিল, অনেক জ্বর ছিল, জ্বর 102, 3, 4ও উঠে যায়। কালকে সারা রাত ছিল 104। পুরা মুখে রেশ ছিল, মুখে ঠোঁটের উপরে রেশ ছিল, জিহ্বার ভিতরে ছিল। মুখে ঘা, চোখ লাল হওয়া, চোখ মেলতে পারতো না, খাবার খাইতো না। আমার একটা টিকা পাইছিল, পরবর্তীতে দ্বিতীয় টিকাটা দেওয়ার সময় কিন্তু এই হামে আক্রান্ত হয়েছিল। যদিও চিকিৎসকরা বলছেন একবার হাম হলে সাধারণত দ্বিতীয়বার হয় না, তবে শরীরকে এতটাই দুর্বল করে দেয় যে অন্য যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া সহজে আক্রমণ করতে পারে। হাম যদি কোনো বাচ্চা আক্রান্ত হয়, তার বডির রোগ প্রতিরোধ ক্ষমতা 50%-এর মতো ডাউন। তো সেই সময় তাদের ঘন ঘন ডায়রিয়া, নিউমোনিয়া, কানের ইনফেকশন, ঘন ঘন অসুস্থ হওয়ার চান্স বেড়ে যায়। চোখ লাল হয়ে যাওয়া, কনজাংটিভাইটিস, এই ধরনের কোনো বাচ্চা হওয়ার সাথে সাথে আইসোলেট করে ফেলতে হবে। বাচ্চাকে পুষ্টিকর খাবার খাওয়াবেন, কারণ বাচ্চার ইমিউন সিস্টেম যত ডেভেলপ করা থাকবে তত হামের জীবাণুটাকে সে কমপ্যাক্ট করতে পারবে। গত একদিনে রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে হাম উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে 104 জন, আর 74 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। অবশেষে কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট। ডিসেম্বরের মধ্যেই ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহের আশা সংশ্লিষ্টদের। এদিকে জ্বালানি খাতকে স্বনির্ভর করতে 2030 সালের মধ্যে সৌরবিদ্যুৎ দিয়ে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার সিদ্ধান্ত হয়েছে মন্ত্রী পরিষদ সভায়। অবশেষে অবসান হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষার। দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্প থেকে উৎপাদনের অনুমতি মিলল। প্রকল্প পরিচালক বিষয়টি নিশ্চিত করে জানান, কমিশনিং লাইসেন্স পেয়েছে কেন্দ্রটি। আগামী ডিসেম্বরের মধ্যেই ধাপে ধাপে শুরু হতে পারে বিদ্যুৎ সরবরাহ।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রী পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। সিদ্ধান্ত হয় 2030 সালের মধ্যে সরকার সোলার পাওয়ার দিয়ে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরু করবে। চলমান জ্বালানি সংকট ব্যবসায়ীদের মনোবৃত্তির কারণে স্বাভাবিক করা যাচ্ছে না অভিযোগ করেন মন্ত্রিপরিষদ সচিব। 2030 সালের ভিতরে সরকার শুধুমাত্র সোলার পাওয়ার দিয়ে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের একটা পরিকল্পনা গ্রহণ করেছে। এর জন্যে সরকারি যে সমস্ত জমি আছে সেগুলো ব্যবহার করা হবে। প্রাইভেট উদ্যোক্তারা যদি চান তারাও এর ভিতরে যোগদান করতে পারেন এবং বেসরকারি উদ্যোক্তারা এর ভিতরে কাজ করতে পারবেন। সভায় 7 নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জাতীয়ভাবে পালন এবং 6 জুলাই জাতীয় বিপ্লব উন্নয়ন দিবস পালন করার সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। আগামী 6 জুলাই থেকে প্রতি বছর এটা আন্তর্জাতিকভাবেও করা হয়েছে যে জাতীয় পল্লী উন্নয়ন দিবস। 7 নভেম্বরকে পূর্বের মতো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে ঘোষণা করা। সভায় সব মিলিয়ে 3টি সিদ্ধান্ত হয় বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। বিদ্যুৎ উৎপাদন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি তেলের তীব্র সংকটে রাজধানীর পাম্পগুলোতে দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় দুর্ভোগের শেষ নেই চালকদের। এমন পরিস্থিতিতে রাজধানীতে বন্ধ রয়েছে বেশ কিছু পাম্পও। কর্তৃপক্ষের দাবি, রেশনিং পদ্ধতিতে পাম্প খোলা না রেখে সরকারের উচিত একসঙ্গে সব পাম্প খোলা রাখা। এদিকে চট্টগ্রাম বন্দরে 2টি জাহাজ থেকে খালাস হচ্ছে 66,000 মেট্রিক টন ডিজেল। ভারত থেকেও পাইপলাইনে আসছে 5,000 মেট্রিক টন। শীঘ্রই আসবে আরও 20,000 মেট্রিক টন ডিজেল। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই জ্বালানি তেলের ভোগান্তি অনিবার্য বাস্তবতা। সংকট নিরসনে নানা পদক্ষেপের পরও পরিস্থিতির কোনো পরিবর্তন নেই। দিনকে দিন দীর্ঘ হচ্ছে অপেক্ষমান যানবাহনের সারি। মজুত, সরবরাহ ও বিপণন ব্যবস্থা নিয়ে সরকারের আশ্বাসের কোনো বাস্তব প্রতিফলন নেই মাঠের চিত্রে। ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অতিষ্ঠ সাধারণ মানুষ। মন্ত্রী বলে যে তেলের কোনো সমস্যা নাই, দেশে পর্যাপ্ত তেল আছে মজুত, কিন্তু আমরা তো পাম্প আসলে তেল পাই না। সরকার যে বলতেছে তাহলে তেলটা কোথায়? তাহলে এরকম হচ্ছে কেন? সরকার তো এখানে আইসা দেখতেছে না যে আসলে কি এখানে সবকিছু হইতেছে কিনা, ঠিকমতো দিতেছে কিনা, সাধারণ মানুষ কি পাচ্ছে কিনা সুবিধা। রাজধানীর 7টি পাম্পে ফুয়েল পাস অ্যাপ চালু করলেও সেটি কাজ না করার অভিযোগ অনেকের। গতকালকে ফুয়েল পাস করতে যাইছি, পাসওয়ার্ড নেয় না। হ্যাঁ, তো এখন আজকে আবার ট্রাই করব। অনেক রিকোয়েস্ট করলাম, কিন্তু ডিউ যেটা ফিক্সড যে তেলটা ওইটা ছাড়া তারা অ্যালাউ করতেছে না। এদিকে জ্বালানি খাতে চলমান অস্থিরতার মাঝেও আশার আলো জেগেছে আমদানি করা তেলে। মার্চ থেকে এ পর্যন্ত দেশে ভারতীয় ডিজেল আমদানি হয়েছে 30,000 মেট্রিক টন। উত্তরাঞ্চলে সংকট নিরসন ও মজুত স্বাভাবিক রাখতে বড় ভূমিকা রাখছে এই তেল। 13,500 লিটার গাড়িতে আমরা যে তেল পাচ্ছি 3,000 আর 4,500। এই জায়গায় আমরা তেল 15,000 লিটার, এই জায়গায় পাচ্ছি এখন 9,000, 6,000। এদিকে হরমুজে জাহাজ চলাচলে জটিলতার মধ্যেও বিশেষ ব্যবস্থায় আমদানি করা হচ্ছে ডিজেল ও জেট ফুয়েল। চট্টগ্রাম বন্দরে প্রতি সপ্তাহেই কোনো না কোনো জ্বালানি নিয়ে 3 থেকে 5টি জাহাজ ভিড়ছে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত অধস্তন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা 40,42,000। সকালে সংসদ অধিবেশনে এই তথ্য জানিয়েছেন আইনমন্ত্রী। বলেন, মামলা জট নিরসনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন, সরকারি চাকরিতে শূন্য পদ 4,68,000, যা পূরণে 3 মেয়াদে কর্মপরিকল্পনা নিয়েছে সরকার। মাননীয় সদস্য আব্দুল বাতেন। বৃহস্পতিবার সকাল 10:30টায় শুরু হয় জাতীয় সংসদ অধিবেশনের 15তম দিনের কার্যসূচি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে 200 শয্যা হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাবের প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী জানান, সবার জন্য স্বাস্থ্যনীতির আলোকে সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের লক্ষ্য। বর্তমান সরকারের লক্ষ্য হলো সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। বরিশালের মুলাদিতে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার প্রস্তাবে শিক্ষামন্ত্রী বলেন, প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি স্কুল প্রতিষ্ঠা করতে চায় সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্য হলেন, তিনি চান প্রত্যেকটি উপজেলায় একটি করে কারিগরি স্কুল স্থাপিত হয়। পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে কঠোর সমালোচনা করেন বিরোধী দলীয় সংসদ সদস্য আখতার হোসেন। আসলে কি জ্বালানি সংকটের ইস্যু, নাকি একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দলীয়করণ ডাকা হবে? বার কাউন্সিল আমি মনে করি তাদের নিজস্ব মেধা, প্রজ্ঞা
স্বকীয়তা এবং স্বাধীনতা অ্যাপ্লাই করেছেন। এছাড়া টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী জানান, সরকারি চাকরিতে 6 মাসে 2879টি, 1 বছরে 4459টি এবং 5 বছরের মধ্যে 3110টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ সময় আইনমন্ত্রী জানান, অধস্তন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা 40,41,924টি। অধিবেশন শেষে গণমাধ্যমে চিফ হুইপ জানান, টাইম ম্যাগাজিনের প্রভাবশালী তালিকায় প্রধানমন্ত্রীর নাম আসায় তাকে অভিনন্দন জানিয়েছে সংসদ। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমার দেশের মুখ উজ্জ্বল হয়েছে, মানুষের মুখ উজ্জ্বল হয়েছে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার বিকাল 3টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কথা জানান তিনি। বলেন, শুক্র ও শনিবার 5টি বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। গুলশান কার্যালয়ে অনুষ্ঠিতব্য এই সাক্ষাৎকারের সভাপতিত্ব করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের মনোনয়ন বোর্ড আগামীকাল 3টার সময় সাক্ষাৎকার গ্রহণ করবে। আগামীকাল শুক্রবার 3টার সময় সাক্ষাৎকার তারা গ্রহণ করবেন এবং আগামী পরশুদিন শনিবারও 3টা থেকে সাক্ষাৎকার তারা গ্রহণ করবেন। গুলশান কার্যালয়ে এখানে প্রধানমন্ত্রী দলের চেয়ারম্যান তার সভাপতিত্বে যে মনোনয়ন বোর্ড অর্থাৎ আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ তারা উপস্থিত থাকবেন। গুরুত্বপূর্ণ কিছু সংশোধনের মাধ্যমে শীঘ্রই চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা। বেসরকারি টেলিভিশনগুলোকে ডিজিটাল ও পে চ্যানেলে রূপান্তরের উদ্যোগ নিচ্ছে সরকার। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে তথ্য সম্প্রচার সচিব মাহবুবা ফেরজানার সঙ্গে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো এবং কেবল অপারেটরদের সংগঠন কোয়াব নেতাদের বৈঠকে সম্প্রচার নীতিমালা সংশোধন নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে তারা জানিয়েছেন, সম্প্রচার নীতিমালায় ভাষাগত কিছুটা পরিবর্তন করা হচ্ছে। এতে মুক্তিযুদ্ধের সঙ্গে গণঅভ্যুত্থানের বিষয়টি সংযোজন করা হবে। পে চ্যানেল রূপান্তর হলে স্বয়ংক্রিয়ভাবে জানা যাবে টিআরপি বাড়বে, কন্টেন্টের মান, সরকারও পাবে বিপুল রাজস্ব। ইন্ডাস্ট্রিটাকে বাঁচাতে গেলে যেটা ডিজিটালাইজেশন দরকার সেটা আমরা আরেকবার জোর করে বলেছি, কারণ ডিজিটালাইজেশন না হলে, পে চ্যানেল না হলে কিন্তু ইন্ডাস্ট্রি বাঁচবে না। আমরা কথা দিয়েছে যে খুব শীঘ্রই এটা নিয়ে বসবে এবং কাজ করবে। ডিজিটাইজেশন বাস্তবায়ন হলে কাস্টমার অনেক বেশি সুবিধা পাবে, সে তার পছন্দ অনুযায়ী চ্যানেল দেখতে পাবে এবং আমাদের দেশীয় যে বেসরকারি চ্যানেলগুলো আছে সেগুলো টিআরপি যে একটা ব্যাপার আছে সেগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে, আমাদের কন্টেন্টের মানও বাড়বে এবং গ্রাউন্ড থেকে একটি রেভিনিউ জেনারেট হবে, যেটা টেলিভিশন সেক্টর, টেলিভিশন ওনার যারা আছে তারাও পাবে এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব পাবে। চট্টগ্রামে কলেজ ছাত্রকে নির্মাণাধীন ভবন থেকে লিফটের গর্তে ফেলে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে। পূর্বশত্রুতার জেরে বন্ধুরা মিলে ডেকে নিয়ে হত্যা করে আশফাক নামের এই তরুণকে। ঘটনায় জড়িত অভিযোগে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা যায় আশফাককে রিকশায় করে জোর করে তুলে নিয়ে যাচ্ছে কয়েকজন, পরে আবার দৌড়ে পালাতে দেখা যায় তাকে। তবে শেষ রক্ষা হয়নি, খুন হতে হয় বন্ধুদের হাতে। নির্মাণাধীন এই ভবনের লিফটের গর্তে ফেলে নির্মমভাবে হত্যা করা হয় কলেজ ছাত্র আশফাককে। পুলিশ জানায়, রোববার বিকেলে বন্ধু ফারদিন হাসান মুঠোফোনে কল করে আশফাককে ডাকেন। ফোনের কথা মতো চট্টগ্রামের বাকুলিয়া অ্যাক্সেস রোডের মৌসুমী আবাসিক এলাকায় আসেন আশফাক। পরে ধারালো অস্ত্র দিয়ে ধাওয়া করলে দৌড়ে এই ভবনে আশ্রয় নেয় আশফাক। স্থানীয়রা জানায়, তাকে মারধরের পর 8 তলার লিফটের গর্তে ফেলে দেওয়া হয়। হাসপাতালে নেয়ার পর মারা যায় সে। আমরা এখানে বসেছিলাম, এরপরে ও দূরে দূরে আসছে। এরপরে আমার ছোটো একটা জিজ্ঞেস করতেছে কি, মানে তোমাদেরকে কেউ খুঁজতে পাঠাইছে? ও বলছে না, তারপর ও ছাদে উঠে গেছে, এরপরে শুনছে নাকি লিফটের ঘর থেকে পড়ে মারা গেছে। এরপর পুলিশে নিয়ে গেছে। ওকে যেভাবে দৌড়ায় মারলো, এটার জন্য অবশ্যই বিচার হওয়া দরকার, সুষ্ঠু তদন্ত হোক, আমরাও চাই সেটা। এ ঘটনায় আশফাকের বাবা আবুল হাশেম বাদী হয়ে মঙ্গলবার চকবাজার থানায় 7 জনকে আসামি করে মামলা করেন। 4 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পূর্বশত্রুতা নাকি কিশোর গ্যাংয়ের কোন্দল তা খতিয়ে দেখছে পুলিশ। 10-12 জনের একটা গ্রুপ আসলো, তাদের কাছে অনেকের কাছে চাকু, খারাপ, ক্রিসমিস এরকম জাতীয় কিছু লাঠি ছোটো ছিল। তাকে টানা হেঁচড়া করে ওখান থেকে উঠে নিয়ে গেছে। তখন তারা যে বন্ধু ছিল তারা কিন্তু
হয়তো বাধাও দেয় না, এরকম কিছু বিষয় আসছে, যেটা আমরা তদন্তের চেষ্টা করছি আসল ঘটনাটা বের করার জন্য। নিহত আশফাক কবির নগরীর বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণীতে পড়াশোনা করত। তার গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বান্দরবানে নদীতে গোসলে নেমে নিখোঁজের ৬ ঘন্টা পর উদ্ধার হয়েছে সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী আব্দুল ওয়াদুদ সায়েমের মরদেহ। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মাথামুহুরী নদী থেকে সায়েমের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে দুপুরে সাদা পাহাড় এলাকায় গোসলে নামেন বন্ধুদের সঙ্গে ঘুরতে আসা আব্দুল ওয়াদুদ সায়েম। এক পর্যায়ে নিখোঁজ হয় তিনি। স্থানীয়দের সঙ্গে খোঁজাখুঁজি শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দল উদ্ধার করে মরদেহ। তীব্র দাবদাহে যখন নাকাল জনজীবন, ঠিক তখন যশোরে নামল স্বস্তির বৃষ্টি। এদিকে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মুন্সিগঞ্জে আলাদা বজ্রপাতের ঘটনায় গৃহবধূ সহ 5 জনের মৃত্যু হয়েছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। গত কয়েকদিন ধরে তীব্র দাবদাহে পড়ছে দেশ। জনজীবন যখন অতিষ্ঠ, ঠিক তখন যশোরের নামে এই বৃষ্টি। বৃহস্পতিবার দুপুর 1:15 থেকে বৃষ্টিপাত শুরু হয়। বিকেল 2:45 পর্যন্ত 16 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। চুয়াডাঙ্গায় পৃথক 2টি স্থানে বজ্রপাতে 2 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ঝিনাইদহের মহেশপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু হয়েছে। এছাড়াও মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ির আড়িয়াল ও দিঘির পাড়ে আলাদা বজ্রপাতের ঘটনায় 2 জন নিহত হয়েছে। একই দিনে 2 জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হজ যাত্রা শুরু হচ্ছে আজ রাতে। প্রথম ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন 419 যাত্রী। কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আশকোনা হজ ক্যাম্পে চলছে সবশেষ প্রস্তুতি। মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পবিত্র কাবা শরীফে হাজির হবেন তার বান্দারা। ঢাকা থেকে একদিন পরেই শুরু হচ্ছে এই হজ যাত্রা। শুক্রবার রাত 12:30টায় 419 জন যাত্রী নিয়ে আকাশে উড়বে হজের প্রথম ফ্লাইট। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এখন সর্বশেষ মুহূর্তের ব্যস্ততা। যাত্রীরা প্রস্তুত হচ্ছেন তাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই ধর্মীয় সফরের জন্য। স্বেচ্ছাসেবকরা জানান, হাজিদের যাত্রা নিরাপদ করতে ধর্ম মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয়ে গঠিত হয়েছে বিশেষ স্বেচ্ছাসেবক দল। হাজি সাহেবদের কোনো ধরনের অসুবিধা না হয় বা ওদের লাগেজ বা বর্তমানের জন্য, তাদের সম্মানের জন্য আল্লাহর মেহমানদেরকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করার জন্য এখানে উপস্থিত আছি। এবার হজ যাত্রীদের জন্য রয়েছে কিছুটা স্বস্তির খবর। টিকিটের দাম 12,000 টাকা কমানো সহ বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী 17 তারিখ দিবাগত রাত 12:20 এই বছরের হজ ফ্লাইট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে। হজ ক্যাম্পের সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছি এবং আমাদের সর্বশেষ যে ছোটোখাটো ত্রুটিগুলো রয়েছে সেগুলোকে আমরা মেরামত করছি। এবছর বাংলাদেশ থেকে প্রায় 78,000 হজ যাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় দেশ থেকে বাতিল হয়েছে 1000-এরও বেশি আন্তর্জাতিক ফ্লাইট। প্রতিদিনই যাত্রা ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী। প্রভাব পড়েছে রাজস্ব আয়ও। সংশ্লিষ্টরা বলছেন, যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হলেও পরিস্থিতি স্বাভাবিক হতে লাগবে দীর্ঘ সময়। নিজস্ব পলিসিতেই ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা এয়ারলাইন্সগুলোর। দেখব কাজল আব্দুল্লাহ রিপোর্ট। যুদ্ধের প্রভাব যে কতটা ভয়াবহ আকার ধারণ করে তা হারে হারে টের পাচ্ছে গোটা বিশ্ব। বেশিরভাগ দেশের মাথা ব্যথার বড় কারণ মধ্যপ্রাচ্য সংকট। চলমান অস্থিরতায় জ্বালানি খাত ও পণ্য পরিবহন অনিরাপদ হওয়ার পাশাপাশি ভেঙে পড়ে আন্তর্জাতিক আকাশ যোগাযোগ ব্যবস্থা। ব্যবসা পরিচালনায় কোণঠাসা হয়েছে শত শত এয়ারলাইন্স। হাজার হাজার ফ্লাইট বন্ধের কারণে ভ্রমণ অনিশ্চিত হয়। যাত্রীর উড়োজাহাজ বসিয়ে রাখায় উঠছে না পরিচালন ব্যয়। এখনও যদি এই যুদ্ধ অবস্থা প্রশমিত হয় তাহলেও কিন্তু এইটা একটা এই যে ফ্রি ফ্লোটা আসতে সময় লাগবে, অনেক সময় লাগবে। 40 দিন পর মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভের প্রজ্বলনে 15 দিনে বিরতি নিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান। তবে যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় আলোচনা আশান্বিত না করায় দীর্ঘমেয়াদী হতে যাচ্ছে এভিয়েশন খাতের ক্ষত, এমনটাই মত এই বিশেষজ্ঞর। ফ্লাইট বন্ধ হলেও কিন্তু খরচ বন্ধ হয় না। যে কোনো সংকটে কিন্তু প্রথম ধাক্কাটা খায় এভিয়েশন শিল্প। সেটা কোভিডে দেখেছেন, প্রায়
শখানেকের মতো এয়ারলাইন ব্যাংক্রাপসিতে চলে গেছে। এই সংকটেও কিন্তু এই ধরনের একটা সৃষ্টি হবে। যুদ্ধকালীন এরই মধ্যে বাংলাদেশ থেকে দেশি বিদেশি বিমান সংস্থার আন্তর্জাতিক গন্তব্যের 1100-র বেশি ফ্লাইট বাতিল হয়েছে। সরকারের সহায়তার পাশাপাশি নিজস্ব পলিসিতেই লোকসান কাটিয়ে ওঠার কথা জানিয়েছেন দেশীয় উদ্যোক্তারা। অ্যারোনটিক্যাল চার্জ কিংবা নন অ্যারোনটিক্যাল যেসব চার্জগুলো আছে সেটাকে যদি কিছুটা সাবসিডাইজ করার মাধ্যমে আমাদেরকে সে অপরচুনিটি দেওয়া হয়, ইন ফিউচারে যদি আমাদের জেট ফুয়েল প্রাইস কম্পেয়ার করে লজিক্যাল অ্যামাউন্টে যদি ইন ফিউচারে আসলে নির্ধারণ করে, তাইলে আমাদের পক্ষে মনে হয় সেটা রিকভারি করার একটা সুযোগ আছে। বিশ্বজুড়ে আন্তর্জাতিক রুট ব্যবহারকারী কম বেশি সব এয়ারলাইন্সকেই যুদ্ধের প্রভাব দগ্ধ করলেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট পরিচালনাকারী বিমান সংস্থাগুলো। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ইসরায়েল ও লেবাননের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরান শান্তি চুক্তির খুব কাছাকাছি বলেও দাবি করেন তিনি। তবে ইরান যদি কোনো চুক্তিতে সম্মত না হয় তবে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। দেশ দুটিকে আলোচনার টেবিলে ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। সরকারের প্রতি নিজেদের সমর্থন অব্যাহত রাখতে বুধবার রাতে তেহরানে জড়ো হন হাজারো মানুষ। কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে এদিন তেহরানে পৌঁছান পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তাদের সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একই দিন সৌদি আরবের জেদ্দায় যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে বসেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আলোচনায় গুরুত্ব পায় ইরান ইস্যু। এদিকে ইসরায়েল ও লেবাননের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার রাত থেকেই যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানা গেছে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন্স এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপের পরেই এর সিদ্ধান্ত আসে। যদিও হিজবুল্লাহর সঙ্গে আলোচনার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। এনবিসির এক প্রতিবেদন অনুযায়ী যুদ্ধবন্ধে শান্তি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্র, এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা চলমান আছে বলে জানিয়েছে ইরান। তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, দ্বিতীয় দফায় বৈঠকের কোনো নির্দিষ্ট তারিখ এখনও নির্ধারিত হয়নি। এছাড়া ইরান যদি কোনো চুক্তিতে সম্মত না হয় তবে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। এমনকি যতদিন প্রয়োজন ততদিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দর অবরোধ চালিয়ে যাবে বলেও জানান তিনি। ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের সামনে তিনি আরও দাবি করেন, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করছে, কারণ ইরানের আর কোনো নৌবাহিনী নেই। একই বিবৃতিতে মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেন বলেন, অবরোধের আওতামুক্ত এলাকায় ইরানকে সহায়তাকারী জাহাজকেও লক্ষ্যবস্তু বানাবে যুক্তরাষ্ট্র। এদিকে হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা আন্তর্জাতিক সম্প্রদায়ের একনিষ্ঠ দাবি বলে মন্তব্য করেছে চীন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী প্রণালীর বিধিনিষেধ শিথিল করার কথা বিবেচনা করছে ইরান। নাদিম মারজান, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাতে আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। আমিরাতের বিভিন্ন প্রান্তে নানা আয়োজনে প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। পহেলা বৈশাখ উপলক্ষে আমিরাতের বিভিন্ন স্থানে কনসার্ট, বাংলাদেশি পণ্যের মেলা এবং নানা রকম ঐতিহ্যবাহী খাবারের উৎসব হয়েছে। শিবলি আল সাদিকের রিপোর্ট। এসো হে বৈশাখ, এসো এসো। বাঙালির প্রাণের এই আহ্বানকে ধারণ করে সুদূর প্রবাসীও ছড়িয়ে পড়েছে নববর্ষের আনন্দ। বাংলা নববর্ষকে বরণ করে নিতে আরব আমিরাতের বিভিন্ন অঞ্চলে প্রবাসী বাংলাদেশিরা আয়োজন করেছেন বৈচিত্র্যময় উৎসব ও অনুষ্ঠান। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলা নববর্ষ ঘিরে বাংলাদেশ মিশনগুলোর বড় কোনো আনুষ্ঠানিকতা না থাকলেও থেমে থাকেনি সাধারণ প্রবাসীদের আয়োজন। সংযুক্ত আরব আমিরাতে অনেক মহিলা উদ্যোক্তা সৃষ্টি হয়েছে, সেগুলো কিন্তু এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমেই এই বৈশাখী মেলা এবং বিভিন্ন আমাদের কৃষ্টি কালচারকে তুলে ধরার জন্য বিভিন্ন দিবসগুলোতে তারা মেলার আয়োজন করে। সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন অঞ্চলে প্রবাসী পরিবারগুলো বৈশাখী সেজে উৎসবে অংশ নেয়। পাশাপাশি বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোতেও ছিল নববর্ষ উপলক্ষে নানা আয়োজন। রেস্টুরেন্টগুলোতেও ছিল পান্তা ইলিশের ব্যাপক চাহিদা। আমিরাতে সরকারি ছুটি না থাকলেও অনেক বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান এদিন অঘোষিত ছুটি ঘোষণা করে নানা আয়োজনে বাংলা নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। বৈশাখটা পুরনো হাল খাতা করে নতুন করে খাতা শুরু করার নামই বৈশাখ। বৈশাখ
মানে আনন্দ, বৈশাখ মানে পান্তা ইলিশ, বৈশাখ মানে হলো গিয়ে আমাদের বাঙালির ঐতিহ্য এক উৎসব। বৈশাখ উপলক্ষে সবাই অনেক মজা করি আমরা, যেহেতু এটা আমাদের একটা বাঙালি কালচার। এই দিন উপলক্ষে আমরা সবাই অনেক করি, অনেক ঘুরতে যাই। ময়না আপা পিঠা করার উৎসবে এখানে আমি বাঙালি যে আইটেমগুলো হয়, পান্তা ইলিশ প্লাস ভর্তা, আমাদের বাঙালিদের যে ভর্তাগুলা, শুটকির ভর্তা থেকে শুরু করে এভরিথিং সবকিছু হচ্ছে এখানে। বৈশাখ উপলক্ষে আমিরাতের বিভিন্ন স্থানে কনসার্ট, বাংলাদেশি পণ্যের মেলা এবং নানা রকম ঐতিহ্যবাহী খাবারের উৎসব হয়েছে। তরুণ প্রজন্মের মাঝে বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার এইসব প্রচেষ্টা ছিল চোখে পড়ার মতো। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। ফিনল্যান্ডের ল্যাপল্যান্ডে হয়ে গেল তরুণ উদ্যোক্তাদের নিয়ে বিশেষ আয়োজন হেকু 2026। এই আয়োজনে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। দিনে দিনে চাকরির বাজারে অনিশ্চয়তা বাড়ছে ফিনল্যান্ডে, ফলে উদ্যোক্তা হওয়ার স্বপ্নে বিভোর কেউ কেউ। ফিনল্যান্ডের ওলু এন্টারপ্রেনারশিপ সোসাইটি তরুণদের সেই আগ্রহে উজ্জীবিত করে। বিদেশের এই উদ্যোক্তা সংগঠনটির বর্তমান প্রেসিডেন্ট বাংলাদেশি শিক্ষার্থী ফারহান ফুয়াদ উৎস, যার নেতৃত্বে লাপল্যান্ড সাল্লার উইল্ডারনেস পার্কে এবার হয়েছে হেহকু 2026, যেখানে নতুন উদ্যোগ নিয়ে আলোচনা, পিচিং কম্পিটিশন, হ্যাকাথন, কিনোট সেশন ও প্যানেল ডিসকাশন সহ বিভিন্ন ইভেন্ট চলে 2 দিন ব্যাপী। যারা নতুন নতুন ব্যবসার সাথে জড়িত হতে চায়, স্টার্টআপের সাথে জড়িত হতে চায়, ওরা কিন্তু এখানে আসে ওদের যে ইনোভেটিভ আইডিয়াগুলো আছে ওগুলা খুঁজতে, এবং ওরা হচ্ছে ওদের যে এক্সিস্টিং স্কিল সেট আছে ওইটার মাধ্যমে ওরা ইনোভেটিভ আইডিয়া বের করে ওরা ওটার সাথে এখনকার যে যুগ উপযোগী সমস্যাগুলো আছে এগুলো সলভ করে। আয়োজনে অংশ নেয় হেলসিঙ্কি, তুর্কু, তাম্পেরে, ইউভেস্কলা সহ বিভিন্ন শহরের কোম্পানির মালিক, উদ্যোক্তা ও শিক্ষার্থীরা। পিচিং ও হ্যাকাথনে অংশ নেয় 34টি দল। হ্যাকাথন সহ বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার জিতে নেন বাংলাদেশি শিক্ষার্থীরা। ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে কোন জায়গায় যেতে হবে, বা আপনি কোনো ইভেন্টে যেতে চাইলে কোন গ্রুপের সাথে কথা বলতে পারেন, এগুলো সবকিছু এআই ইন্টারনেট থেকে এনে আপনার সামনে ডিসিশন হিসেবে রাখবে। আপনি ওগুলো থেকেও চুজ করতে পারেন এন্ড নিজের ডিসিশনও সেপারেটভাবে লিখতে পারেন। তো এটার উপরে আমরা আর কি একটা গেম বানাইছি। ফিনল্যান্ডের প্রত্যেকটা শহরেই উদ্যোক্তা সোসাইটি আছে। এর মাধ্যমে আমরা তরুণরা নিজেদের যোগাযোগ বাড়াতে পারি, দারুণ সব ধারণা পেতে পারি, নিজেদের ঝালিয়ে নিতে পারি। এই আয়োজন তারই প্রতিফলন। বিশ্বজুড়ে ফিনল্যান্ডের এংরি বার্ডস গেমটি নিজস্ব মার্কেটিং স্ট্র্যাটেজি দিয়ে জনপ্রিয় করে তুলেছিলেন স্টার্টআপ বিশেষজ্ঞ পিটার ভেস্টারভাক্কা। এই আয়োজনে সরব উপস্থিতি ছিল তার। কথা বলেন সময় সংবাদের সাথে। এখানে তুমি প্রচুর নতুন ব্যবসায়িক ধারণা পাবে, অনুপ্রেরণা পাবে। তোমরা ব্যবসায়িক ধারণাকে কিভাবে বিশ্বজুড়ে বাজারজাত করবে সেই প্রক্রিয়াগুলো জানতে পারবে। তুমি একা কোনো উদ্যোগ সফল করতে পারবে না। সুতরাং প্রতিটা প্রান্তে যোগাযোগের একটা মাধ্যম পাওয়া যায় এই আয়োজনে। নতুন উদ্যোগের জন্য যে পরিমাণ প্রাণশক্তি এবং অনুপ্রেরণা দরকার, সেটার জন্য এই প্ল্যাটফর্ম এবং হেহকু আয়োজন দারুণ ভূমিকা রাখছে। এটা খুবই জরুরি যে নিজের ধারণাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারা। চাকরির অনিশ্চয়তার এই সময়ে তরুণদের উদ্যোক্তা হয়ে ওঠার পথচলাই হয়তো বদলে দেবে আগামীর গল্প। আর সেই গল্পে বাংলাদেশি তরুণদের উপস্থিতি নিঃসন্দেহে আশার বার্তা। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, লাপল্যান্ড, ফিনল্যান্ড। স্পেনে শুরু হচ্ছে নথিহীন বাংলাদেশি সহ প্রায় 5 লাখ অভিবাসীর বৈধ হওয়ার প্রক্রিয়া। আবেদন করার সুযোগ থাকছে 30 জুন পর্যন্ত। দেশটির সরকারের এমন পদক্ষেপ উচ্ছ্বসিত দেশটিতে বসবাসরত নথিহীন প্রবাসী বাংলাদেশিরা। সাইফুল আমিনের তথ্যচিত্রে বিস্তারিত। স্পেন সরকার দেশটিতে নথিহীন অভিবাসীদের জন্য সম্প্রতি একটি সাধারণ ক্ষমা কর্মসূচি অনুমোদন করেছে। এর ফলে দেশটিতে অবস্থান করা প্রায় 5 লাখ নথিবিহীন অভিবাসী আইনি স্বীকৃতির জন্য আবেদন করতে পারবেন।
এই সুযোগ পেতে হলে আবেদনকারীকে অবশ্যই 31 ডিসেম্বর 2025-এর আগে স্পেনে প্রবেশ করতে হবে। আবেদনের শর্ত হিসেবে অন্তত 5 মাস দেশটিতে বসবাসের প্রমাণ এবং নিজ দেশ ও স্পেনে কোনো অপরাধের রেকর্ড না থাকার সনদ জমা দিতে হবে। এমন সুযোগ আসায় স্পেনের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বইছে আনন্দের জোয়ার। দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে বৈধ হওয়ার স্বপ্ন দেখছেন তারা। স্পেনের প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ প্রবাসীদের পক্ষ থেকে, এবং আমাদেরকে এই যে একটা সুযোগ দেওয়ার জন্য আনন্দের দিন পেয়েছি আমরা। এই স্পেন সরকার আমাদেরকে ওপেন ইমিগ্রেশন দিয়েছে। প্রবাসীদের মতে এই ঐতিহাসিক উদ্যোগের ফলে বিপুল সংখ্যক বাংলাদেশি বৈধ হয়ে কর্মসংস্থানের সুযোগ পাবেন, যা দেশের রেমিটেন্স প্রবাহ বাড়াতেও বড় ভূমিকা রাখবে। যে ডিক্লারটা দেওয়া হয়েছে, এই ডিক্লারে আমরা আনন্দিত ও গর্বিত। সাধারণ ক্ষমা দিয়েছে স্পেন সরকার, এজন্য আমরা অনেক উৎসাহিত এবং আনন্দিত। সবার জন্য কাগজ চাই, আমরা আনন্দিত, আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই বিশাল কাজ দ্রুত সম্পন্ন করতে স্পেন জুড়ে 400টিরও বেশি বিশেষ অফিস খোলার পাশাপাশি কয়েকশো নতুন কর্মী নিয়োগ দিয়ে প্রশাসনিক প্রস্তুতি জোরদার করছে সানচেজ প্রশাসন। সময় সংবাদ, স্পেন। দক্ষিণ কোরিয়ায় প্রবাসীদের জন্য সহজ ও নির্ভরযোগ্য আর্থিক সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে জিএমই ফিন্যান্স। রেমিটেন্সের পাশাপাশি ডিজিটাল লোন ও বিমা সুবিধার মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রবাসীদের জীবনে এনেছে স্বাচ্ছন্দ্য নিরাপত্তা। নির্ভরযোগ্য আর্থিক সেবার পাশাপাশি প্রবাসী গ্রাহকদের কল্যাণে চালু করেছে স্যামসাং অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স, যার মাধ্যমে মৃত ব্যক্তির পরিবারকে বড় ধরনের আর্থিক সহায়তা প্রদান করে প্রতিষ্ঠানটি। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। জিএমই ফিন্যান্স দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বিদেশিদের জন্য সহজ, নির্ভরযোগ্য ও আধুনিক আর্থিক সেবার এক অনন্য নাম। 2018 সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি অল্প সময়ে বিদেশিদের আস্থার প্রতীক হয়ে উঠেছে। শুরু থেকেই বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্রবাসীদের জন্য দ্রুত ও নিরাপদ রেমিটেন্স সেবা প্রদান করে আসছে জিএমই। প্রতিষ্ঠানটি শুধু অর্থ পাঠানোর মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং সময়ের চাহিদা অনুযায়ী চালু করেছে সম্পূর্ণ ডিজিটাল লোন সেবা পদ্ধতি। পাশাপাশি জিএমই অ্যাপ ব্যবহার করে লোন সংক্রান্ত সকল তথ্য সহজেই ট্র্যাকিং করার সুবিধাও পাচ্ছেন গ্রাহকরা। কোরিয়াতে অবস্থিত সকল বৈধ ভিসাধারীদের আমরা সহজ শর্তে লোন দিয়ে আসছি। আর যারা কোরিয়াতে নতুন আসেন, প্রথম বেতন পাওয়ার আগেই কিন্তু লোন আবেদন করতে পারে আমাদের কাছে, যেটা তাদের কোরিয়ার জীবন শুরুতে অনেকটা সহায়ক হয়ে থাকে। তার পাশাপাশি আমরা বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করে থাকি, কালচারাল ও স্পোর্টস রিলেটেড, যেটা কিনা কোরিয়াতে আমাদের এই প্রবাস জীবনে আনন্দঘন পরিবেশ সৃষ্টিতে সহায়ক হয়। প্রবাসীদের জীবনকে আরো নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে জিএমই চালু করেছে বিভিন্ন সেবামূলক কার্যক্রম। এর মধ্যে উল্লেখযোগ্য স্যামসাং অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স। এর আওতায় দুর্ঘটনায় কারো মৃত্যু হলে মৃত ব্যক্তির পরিবারকে বড় ধরনের আর্থিক সহায়তা প্রদান করে প্রতিষ্ঠানটি। কোরিয়ায় বসবাসকারী বিদেশিদের জন্য সহজ ও সুবিধাজনক আর্থিক সেবা প্রদান করাই আমাদের চূড়ান্ত লক্ষ্য। দীর্ঘদিন ধরে অর্থ প্রেরণের পাশাপাশি প্রবাসীদের খেলাধুলা, বিনোদন ও সামাজিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে জিএমই। দক্ষিণ কোরিয়ার প্রধান আর্থিক নিয়ন্ত্রণ সংস্থা ফাইন্যান্সিয়াল সুপারভাইজারিং সার্ভিস কর্তৃক অনুমোদিত ও নিবন্ধিত। দেশটিতে প্রতিষ্ঠানটির মোট 11টি শাখা রয়েছে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। দেখছেন প্রবাসী সময়। সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সরাসরি বিশ্বকাপ নিশ্চিতের সমীকরণ মাথায় রেখেই সিরিজ শুরু করছে টাইগার্স। অভিজ্ঞতা বিবেচনায় কিউরা কিছুটা দুর্বল হলেও ছোট করে দেখছে না বাংলাদেশ। প্রথম সারির ক্রিকেটার না আসলেও দল নিয়ে আশাবাদী নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল 11টায়। টম ল্যাথামের সঙ্গে ট্রফি হাতে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের এই হাস্যোজ্জ্বল ছবিটা বলে দেয় কতটা আত্মবিশ্বাসী স্বাগতিকরা। ঘরের মাঠে আরও একটা সিরিজ জয়ের হাতছানি টাইগারদের সামনে। জয়ের ধারায় থাকতে হলে বড় দায়িত্ব ব্যাটারদের। সুযোগের অপেক্ষায় সৌম্য সরকার, সাইফ হাসান হয়তো পাচ্ছেন আরও 2 ম্যাচ। তানজিদ হাসান তামিমের সঙ্গে ওপেনিংয়ে সাইফ এগিয়ে থাকলেও সবারই সুযোগ মিলবে আশ্বাস দিয়েছেন মিরাজ। প্রত্যেকটা প্লেয়ারই সুযোগ পাবে, কারণ আমাদের কিন্তু একটা সিরিজ না, বিশ্বকাপের আগে আমাদের অনেক ম্যাচ আছে। যে একটা ব্যাটসম্যানের জন্য 1-2টা ম্যাচ আমার কাছে মনে হয় না এটা একটা সুইটেবল। এবং একটা ব্যাটসম্যান যদি 3 থেকে 4টা ম্যাচ খেলে একই পজিশনে, তখন সে যদি পারফর্ম না করতে পারে তখন সে নিজে থেকেই বুঝতে পারবে
যে আসলে আমি পারফর্ম করতে পারিনি। আলাদা নজর নাহিদ রানার দিকে। পাকিস্তানের বিপক্ষে দুরন্ত ফাইফারের পর পিএসএলও গতির ঝড় তুলেছেন। তাই পেস বোলিং কোচ শন টেট আর হেড কোচ ফিল সিমন্সের বাড়তি খেয়াল এই পেসারের দিকে। পেসারদের নিয়ে এত কথা বলার কারণ একটাই, বদলে যাওয়া মিরপুরের 22 গজ। পেস বোলাররা খুবই ভালো বল করছে এবং আপনি যেটা বললেন যে ওইখানে অনেক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অনেক চ্যালেঞ্জ থাকে, ওরা খুব ভালো বোলিং করেছে। আর রিশাদের ক্ষেত্রে যেটা অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমি অনেক কনফিডেন্ট ওকে নিয়ে। একটা দুইটা ম্যাচ খারাপ যেতেই পারে, আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আমাদের রেজাল্ট করার জন্য, এবং আমরা যদি সিরিজ জিততে পারি এটা আমাদের জন্য অনেক একটা বড় অ্যাচিভমেন্ট হবে। দুশ্চিন্তার নাম মিডল অর্ডার। আফিফ, মিরাজরা ফর্মহীনতায়, যেখানে বাড়তি গুরুত্ব দিতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। সেই সঙ্গে থাকবে তপ্ত রোদের চ্যালেঞ্জ। 11টার দিকে মনে হয় ম্যাচ খেলবো, ফার্স্ট টাইম ওডিআই খেলবো, বাট যেহেতু আমাদের হোম কন্ডিশন, আমরা অনেকদিন প্র্যাকটিস করেছি, এটা আমাদের অ্যাডজাস্ট হয়ে যাবে। আমাদের জাস্ট মিডল অর্ডারে আমরা একটু ওয়ারিড ছিলাম লাস্ট। দেখেন আমিও একটা সময় মিডল অর্ডার খেলেছি, আপনারা যদি দেখেন, বাট আমি ওখান থেকে বেরিয়ে এসেছি। আর আমরা চেষ্টা করছি মিডল অর্ডারে যারা এক্সপিরিয়েন্স প্লেয়ার, যারা বিগত দিনেও সাকসেসফুল প্লেয়ার, তাদেরকে সুযোগটা দেওয়ার চেষ্টা করছি। তবে এবারের ব্ল্যাক ক্যাপস দলটা নামে ভারে সমৃদ্ধ নয়। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততায় নেই অধিকাংশ তারকা, তবু আশাবাদী কিউই অধিনায়ক। আমি স্বীকার করছি যে দলটা অনভিজ্ঞ, তবে বাংলাদেশের মতো প্রতিকূল কন্ডিশনে নতুনদের নিজেদের প্রমাণের দারুণ একটা সুযোগও বটে। সেই চ্যালেঞ্জ নেয়ার জন্য ওরা প্রস্তুত। শেষ কয়েক সিরিজে মাঠে দর্শক খরা। বৈশাখের প্রচণ্ড গরমে দিনের আলোয় ম্যাচ হওয়ায় চ্যালেঞ্জ বাড়বে দুই দলের জন্যই। 3 বছর পর মিরপুরের হোম অফ ক্রিকেটে মুখোমুখি হবে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। কিউইরা আইসিসি র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে অবস্থান, আর অন্যদিকে বাংলাদেশ 9 নম্বর পজিশন থেকে লড়াই করছে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করতে। এর আগে 2টি সিরিজ জিতেছে মিরাজের দল, যে কারণে আত্মবিশ্বাসী টাইগাররা। পাশাপাশি কিউইরা যে দলটিকে নিয়ে বাংলাদেশে এসেছে সেটা কিছুটা হলেও খর্বকার, কারণ তাদের প্রথম সারির ক্রিকেটাররা রয়েছেন আইপিএলে। তবে এই দলটার বিপক্ষে বাংলাদেশকে সিরিজ জিততে হলে খেলতে হবে তাদের সেরা ক্রিকেটটাই। মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। সদ্য সাবেক ক্রিকেটারকে বোর্ড সভাপতি পদে পেয়ে খুশি ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। খেলোয়াড়দের সুযোগ সুবিধার ব্যাপারে তামিম ইকবাল আরও ভালো বুঝবেন বলে প্রত্যাশা তার। সাকিব আল হাসানের ব্যাপারে সিদ্ধান্তের দায়িত্ব ছেড়ে দিলেন বিসিবির ওপর। কদিন আগের সতীর্থ এখন ক্রিকেট বোর্ডের সভাপতি, এমন অভিজ্ঞতা মেহেদী হাসান মিরাজের। যে তামিমের অধীনে গত মৌসুমে খেলেছেন প্রিমিয়ার লিগ, তার বোর্ডের অধীনে এবার নিউজিল্যান্ড সিরিজের নেতৃত্ব দিবেন এই অলরাউন্ডার। সদ্য সাবেক ক্রিকেটারকে দেশের ক্রিকেটের অভিভাবক হিসেবে পেয়ে খুশি মিরাজ। খেলোয়াড়দের সমস্যা, চাহিদা কিংবা সংকটের ব্যাপারে এখন সমাধান পাওয়া সহজ হবে বলে মত তার। প্রেসিডেন্টের সাথে আমাদের কথা হয়েছিল যে আমাদের টিমটা ভালো করছে, আমাদেরকে বুস্ট আপ করেছে, এবং আমরা যেভাবে খেলছি জাস্ট এইভাবে ভালো ক্রিকেট খেলতে হবে। যেহেতু আমরা একসাথে ক্রিকেট খেলেছি এবং তিনি আমাদের সম্পর্কে আরও বেশি ভালো জানবেন, রিসেন্টলি কি আমাদের কি চাহিদা আছে এবং আমরা কিভাবে পছন্দ করি। সে যেহেতু রিসেন্টলি খেলা ছেড়েছেন, এটা প্লেয়ারদের জন্য একটা পজিটিভ দিক। 2 বছরের কম সময়ে 3 ভিন্ন ব্যক্তি বসেছেন বিসিবির মসনদে। সভাপতির সঙ্গে বদল হয় পরিচালকের তালিকা, নেওয়া হয় নতুন নীতি, আসে নানান পরিবর্তনও। তবে এসবের কিছুই জাতীয় দলের ওপর প্রভাব ফেলে না বলে দাবি মিরাজের। লাস্ট 3 উইকস আমরা খুবই ভালো প্র্যাকটিস করেছি এবং আমরা অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে আমরা আসলে বাইরে কি হয় এটা আমাদের ওইরকম মাথায় এফেক্ট হয় না, কারণ আমাদের কাজ হলো পারফর্ম করা। আমিনুল ইসলামের বোর্ড সাকিব আল হাসানের পুনর্বাসন নিয়ে সোচ্চার থাকলেও নীরব এনএসসি গঠিত অ্যাডহক কমিটি। তাতে লাল সবুজের জার্সি আবারও এই অলরাউন্ডারের গায়ে উঠবে কিনা সে বিষয়ে ধোঁয়াশা বাড়ছে। সাকিবের ব্যাপারে সিদ্ধান্তের দায়িত্ব বোর্ডের ওপরেই ছেড়ে দিলেন ওয়ানডে অধিনায়ক। এটা সম্পূর্ণটা ক্রিকেট বোর্ডের ডিসিশন। এর আগেও আমি বলেছি, যেহেতু তিনি খেলছেন, এটা সবাই আমরা জানি যে তার ইস্যুটা নিয়ে। নিউজিল্যান্ড সিরিজ দিয়ে শুরু হচ্ছে তামিম ইকবালের বোর্ডের মাঠের লড়াই। সভাপতি হিসেবে কেমন হবে তার ভবিষ্যৎ, তা অনেকটাই ঠিক করে দিবে জাতীয় দলের পারফরমেন্স। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। সাবেক অধিনায়কদের সম্মানার্থে দারুণ এক আয়োজন করেছে ক্রিকেট বোর্ড। বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়া পুরুষ ও নারী ক্রিকেটারদের ক্যাপ্টেন্স কার্ড দিয়েছে বিসিবি। উপস্থিত থাকতে না পারা সাকিব, মাশরাফি, বুলবুলদের জন্য এই কার্ড তৈরি করেছে বোর্ড।
দীর্ঘদিন ধরে দেশের ক্রিকেট আঙ্গনে যে অস্থিরতা তা যেন এই মিলন মেলায় পেছনে ফেলার প্রয়াস। রাজধানীর 5 তারকা হোটেলে অন্যরকম এক আয়োজন ক্রিকেট বোর্ডের। অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে নানা উদ্যোগ নিচ্ছেন তামিম ইকবাল। এবার অধিনায়কদের জন্য করলেন বিশেষ ক্যাপ্টেন্স কার্ডের ব্যবস্থা। সাবেক বর্তমান পুরুষ নারী ক্রিকেটারদের মিলিয়ে প্রশংসনীয় এক উদ্যোগ। এই কার্ড দিয়ে বাংলাদেশের যত খেলা হবে, আইসিসি ইভেন্ট, এসিসি ইভেন্ট, হোম সিরিজেস, বিপিএল, ডোমেস্টিক ক্রিকেট, দিস ইজ ইয়োর পাস। যে মুহূর্তে রিটায়ার করবেন তারা উইল গেট health insurance exactly like the national team cricketers. BCB Medical's team will be available for you 24/7 from now. বোর্ড থেকে সম্মাননা পেয়ে আবেগ আপ্লুত অনেকে। স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখা রকিবুল হাসান, আইসিসি ট্রফি জিতে ক্রিকেট বিশ্বে বাংলাদেশকে এক ধাপ এগিয়ে নেয়া আকরাম খান, কিংবা বর্তমান সময়ের মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, কিংবা স্বল্প সময়ে দায়িত্ব সামলানো নুরুল হাসান সোহান বা জাকের আলী হাসি মুখে রিসিভ করেছেন ক্যাপ্টেন্স কার্ড। তামিম, thank you so much for giving us this honor. এটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসকেও সম্মানিত করেছে বলে আমি মনে করি। ক্রিকেটারদের মনের মধ্যে একটা জিনিস সবসময় আমরা চাই, সেটা হচ্ছে সম্মান। আই থিঙ্ক সেই সম্মানটা আজকে আমরা পেলাম। যা সুযোগ সুবিধা আছে যদি আমরা অ্যাভেল করতে পারি ভালো। আর কি পরে ও বলেছে যে বিসিবি যত বড় হবে তত সুযোগ সুবিধা বাড়বে, সেটা ইনশাআল্লাহ আমরা দোয়া করি বিসিবি আরও বড় হোক। টেস্ট প্লেইং কান্ট্রি আছে, ওদের কিন্তু যারা লিজেন্ড আছে ওদের নামে কিন্তু গ্যালারি থাকে। তো বাংলাদেশে এই কালচারটা নাই, যদি ও এটা যদি করে দিতে পারে তাহলে এটা আরও ভালো হবে। সেকেন্ড ক্যাপ্টেন থেকে হীরাবাই থেকে শুরু করে একদম ইয়াংগেস্ট ক্যাপ্টেন অনেক পর্যন্ত ছিল এবং তারা খুবই ভালো ফিল করেছে। নানা কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারা সাবেক ক্যাপ্টেনদের কথাও ভোলেননি তামিম। সাকিব because he is not here for a situation, Mashrafi was not here for a situation, Farooq bhai was busy, Palut bhai is I think is out of the country, আর বুলবুল obviously ওনার সাথে আমার যোগাযোগ হয় নাই। ওনাদেরকে একটা জিনিস বলতে চাই, এই কার্ডগুলা আপনাদের জন্য রেডি আছে। মাঠের ক্রিকেটারদের পাশাপাশি উপস্থিত ছিলেন বোর্ডের বর্তমান অ্যাডহক কমিটির সদস্যরাও। নিজ নিজ ক্ষেত্রে ভূমিকা রাখতে চান প্রত্যেকে। জাহানারা ইস্যুতে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডে কোনো গাফিলতি ছিল কিনা খতিয়ে দেখতে চান এই কমিটির একমাত্র নারী সদস্য। কোয়ারি কমিটির রিপোর্ট বা সিদ্ধান্তগুলো আমার কাছে এসে সবে পৌঁছালো। সো এগুলো হয়তো আমরা খতিয়ে দেখব যে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটা কি অ্যাডেকুয়েট ছিল কি না। ক্যাপ্টেন্স ডে আয়োজনের প্রশংসা করেছেন কোচরাও। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। সিলেট থেকে শুরু হতে যাচ্ছে নতুন কোরি স্পোর্টস। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। 8টি ইভেন্ট সহ 11 ডিসিপ্লিনে অংশগ্রহণ করবেন প্রতিযোগীরা। আর এই আয়োজনের ঘিরে ইতিমধ্যে জোরে সোরে চলছে প্রস্তুতি। নতুন স্বপ্ন, নতুন ছন্দ, ক্রীড়ার উচ্ছ্বাসে জেগে উঠছে সিলেট। শুরু হতে যাচ্ছে নতুন কোরি স্পোর্টস, যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই সিলেট জেলা স্টেডিয়ামে পুরোদমে চলছে সংস্কার ও প্রস্তুতির কাজ। ক্রীড়াঙ্গনের এই বড় আয়োজনকে সামনে রেখে গেল কয়েকদিন আগে সিলেট ঘুরে গেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা ও অব্যবস্থাপনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এর পরপরই ক্রীড়া প্রতিমন্ত্রীর নির্দেশনায় দ্রুত গতিতে এগিয়ে চলছে সংস্কার ও প্রস্তুতি। স্টেডিয়ামের গ্যালারিতে নতুন রঙের প্রলেপ, চেয়ার, দেয়াল মেরামত সহ চলছে পরিচ্ছন্নতার কাজ। আয়োজন ঘিরে যেন নতুন রূপ পাচ্ছে পুরো স্টেডিয়াম এলাকা। নতুন কোরি স্পোর্টস সিলেটে আয়োজন হওয়ায় উচ্ছ্বসিত ক্রীড়াপ্রেমীরা। নতুন কোরি স্পোর্টসের জন্য আমরা অপেক্ষা করতেছি আমাদের প্রতিভা দেখানোর জন্য। এই টুর্নামেন্টটা শুরু হওয়ার পরেই বাংলাদেশের প্রত্যেকটা ইভেন্টে খুব ভালো ভালো প্লেয়ার আসবে। এ থেকে আমরা তৃণমূল থেকে গ্রামগঞ্জের ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সকল প্রতিভা আছে ওদেরকে আমরা একসাথে করতে পারবো। ওখান থেকে আমরা আগামীতে বাংলার মেসি বের করে আনতে পারবো, বাংলার রোনালদো বের করে আনতে পারবো। সংশ্লিষ্ট সকলের সঙ্গে সমন্বয় করে সব ধরনের প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। নতুন করে স্পোর্টসের যে হিউজ একটা অপরচুনিটি আমাদের ক্রীড়াঙ্গনের জন্য, প্রচারণাটা আমরা প্রতি উপজেলার খেলোয়াড়দের মধ্যে, ক্রীড়া সংগঠকদের মধ্যে প্রচারণা চালাচ্ছি। আশা করি খুব সুন্দরভাবে আমরা আমাদের নতুন করে স্পোর্টসে আমরা সিলেটে আয়োজন করতে সমর্থ হব। নতুন করে স্পোর্টসের সফল আয়োজন এখন সময়ের অপেক্ষা। সিলেটবাসী তাকিয়ে আছে এক বর্ণিল
অনিল উদ্বোধনের দিকে। প্রথমবারের মতো তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজতে শুরু হচ্ছে নতুন করে স্পোর্টস। আর এটি উদ্বোধন করতে চায়ের শহর সিলেটে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই জুড়ে সুরে চলছে প্রস্তুতি। নতুন করে স্পোর্টস ক্রীড়াঙ্গনে এক নতুন জাগরণ সৃষ্টি করবে এমনটাই মনে করছেন ক্রীড়াপ্রেমীরা। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট। এই ছিল প্রবাসী সময়, সঙ্গেই থাকুন সময়।